এখন বাজে 2টা। আমি এখন সামিট করে এখন আবার নিকোলাস পাড়া থেকে লাঞ্চ করলাম। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন ব্যাক করছি। আজকের গন্তব্য হচ্ছে রাতটা আমরা নাফাখুমে কাটাবো এবং কালকে নাফাখুম থেকে চট্টগ্রাম ব্যাক করবো। তো যাওয়ার পথে ট্রেল মোটামুটি দুপুরবেলায় যাচ্ছি। কালকে তো সারা রাত ট্র্যাক করে এসেছি, যে কারণে রাতে তেমন একটা ভিউ পাইনি। দেখা যাক এখন যাওয়ার পথে কেমন ভিউ পাওয়া যায়। থেকে ব্যাক করার সময় গাইড দাদার সাথে কথা হলো। গাইড দাদা বলছেন যে বাংলাদেশের যেটা এখন আনঅফিসিয়ালি সবচেয়ে সর্বোচ্চ চূড়া সাকাফুং, সেই সাকাফুংটা এই নিকোলাস পাড়া থেকে 1 রাত সময় লাগে ট্রেকিং করে যেতে। কিন্তু চলে যেতে হবে, ছুটি সীমিত। পরে আবার সময় সুযোগ মতো সাকাফুং জয় করা হবে। করতে করতে আমরা এখন চলে এলাম জিন্নাপাড়া। এই জিন্নাপাড়া আমরা বেশিক্ষণ স্টে করব না, কারণ আমাদের আজকের গন্তব্য হচ্ছে নাফাখুম। আপনার একটু জিন্নাপাড়ার ভিউটা একটু দেখে নিন। আশিপাশ আবার বিস্তারে আসবে, মোবাইল তিনটা বলে আমার কাছে কিনে রাখছি। আবার ঝিরিপথে দেখা পেয়ে গেলাম। ভালো লাগে এরকম একটা ক্লান্তিকর ট্রেকিংয়ের মাঝখানে যখন ঝিরি দেখা পাওয়া যায়, খুবই সুন্দর। আর এই ঝিরিপথ পার হচ্ছে, আসার সময় এটা পড়ানো মনে একদম স্বচ্ছ, পানির নিচে স্যান্ডেল পাথর সব স্পষ্ট দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার। আসলে বান্দরবান এত হিডেন বিউটি আছে, সব এখন আসলে এক্সপ্লোর করা হয়নি বা কোনো ট্রাভেলার এখনও পর্যন্ত সেখানে যায়নি। আদৌ এর চেয়ে বড় কোনো জলপ্রপাত অথবা সাকাফুং যে সবচেয়ে আনঅফিসিয়াল হাইস্ট পিক বলা হয়, তার চেয়ে বড় যে হাইস্ট পিক আছে কি না সেটা এখনও কিন্তু শতভাগ নিশ্চিত করে বলা যায় না। তবে যেগুলোতে ট্রাভেলার গিয়েছে এগুলোতে ট্রেকিংটা একটু কষ্টকর হলেও কিন্তু খুব সুন্দর, কিছুক্ষণ পরপর ঝিরি অথবা পাহাড় অথবা ন্যাচারাল বিউটি সব কিছু মিলিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত পাওয়া যায়, যেটাই এই ক্লান্তিকর ট্রেকিংয়ের কষ্টটা ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঝিরিপথের সৌন্দর্য বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে এই পাহাড়ের একটা পাথরগুলো কালো, একদম পাথর হয়ে গেছে। পাহাড়ের মাটিগুলো খুবই সুন্দর। এই পথে হাঁটলে আসলে ক্লান্তি ভর করে না, মনে হয় শুধু হাঁটতেই থাকি নিয়ে হাঁটা যায় এই পথে। সত্যি খুব লাইফ টাইম এক্সপিরিয়েন্স এর মতো একটা ব্যাপার। নাফাখুম আর খুব বেশি দূরত্বে নেই আমরা নাফাখুম থেকে। এই জায়গাটাতে প্রচুর বড় বড় বোল্ডার, একদম অনেক বড় বড় বোল্ডার। এরকম বড় বড় বোল্ডার তো আমরা রেমাক্রি হয়ে থানচি যাওয়ার পথে দেখব। এগুলো তো খুব বিখ্যাত রাজা পাথর, বড় পাথর। হ্যাঁ, এগুলো কিন্তু কম বড় না। সন্ধ্যা নামার অপেক্ষা। নাফাখুম এখনও পৌঁছিনি, আরও হয়তো মিনিট 10 মতো লাগতে পারে। একটা জায়গায় একটু বসেছি, কিছুক্ষণ জিরোচ্ছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যাক, নাফাখুমে রাত কাটানোর পর এখন ঘুম থেকে উঠলাম। এখনও 7:30টার মতো বাজে। উঠেছে অনেক আগে, বাইরে কুয়াশা দেখে বের হয়নি। এখনও প্রচুর কুয়াশা বাইরে। শান্ত স্নিগ্ধ নাফাখুম পাড়া, খুব সুন্দর। আর পাহাড়িদের জনজীবন, ওরা সকালে উঠে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন পোহাচ্ছে। রোদের দেখা তো নেই।
আমরা এই রুমটাতেই ছিলাম 10 জন, গাদাগাদি করে এদিকে 5 জন, এইদিকে 5 জন, এরকম গাদাগাদি করে 10 জন ছিলাম। ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে, কম্বল দিয়েছে, একদম 2টা কম্বল দিয়েছে। শীতের প্রভাবটা তেমন অনুভব করিনি, মোটামুটি ভালোই সময় ঘুমটা হলো। মিনাপাড়া থেকে প্রায় 4 ঘন্টা ট্রেকিং করে কালকে রাতে নাফুকুমপাড়া পৌঁছেছি। মোটামুটি লাঞ্চ করে ঘুম দিলাম, ঘুম থেকে উঠলাম, ওঠার পরে খুব সুন্দর একটা সকাল উপভোগ করছি, কুয়াশাচ্ছন্ন সকাল। আর আমিয়াখুমের পরে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত, সেই নাফাখুমের সামনেই এখন আমি আছি। খুবই সুন্দর দৃষ্টিনন্দন, অবিরাম জলধারায় কলকল বয়ে চলেছে জল, এবং এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য দীর্ঘ পথ ট্রেকিং করে আমরা এই নাফাখুমের টানে, আমিয়াখুমের টানে ছুটে এসেছি। সত্যি খুব স্বর্গীয় একটা অনুভূতি। এরকম নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটা জায়গায় আসতে পারা আমাদের চোখের সামনে একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স। ओके ओके भैया पिछले वालों को वीडियो बनूंगा, पिछले वालों को तो ये वीडियो बोलिए। নাফাখুমে সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে, যে ঝুলন্ত ব্রিজ থেকে নাফাখুমের সৌন্দর্য আরও দারুণভাবে অবলোকন করা যায়। এখন আমরা এই ঝুলন্ত ব্রিজে উঠবো। ঝুলন্ত ব্রিজ থেকে নাফাখুমের একদম সামনাসামনি নাফাখুমের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
প্রায় এখন 9:30 বাজে। আমরা নাফাখুম ঘুরে এখন নাফাখুম পাড়া ছেড়ে চলে যাচ্ছি। নাফাখুম পাড়া থেকে প্রায় ঘন্টা দুয়েকের মতো ট্রেকিং করতে হবে। ঘন্টা দুয়েকের মতো ট্রেকিং করে আমাদেরকে যেতে হবে রেমাক্রি। পরবর্তী গন্তব্য আমাদের রেমাক্রি। ফিরে যাচ্ছে অসুন্দর অসাধারণ অপূর্ব একটা ট্রেন ধরে, খুবই সুন্দর। গ্রুপের সবাই সারিবদ্ধভাবে এক লাইনে আছি, খুব ভালো লাগছে। আর এদিকে ভিউটা, পরিবেশটা কিন্তু চমৎকার। ঝিরি পার হচ্ছে, অন্যরকম খুব ভালো লাগে। পানির স্পর্শ যখন লাগে। তামাকের পাশাপাশি আরেকটা চাষ যেটা বেশি হয় ঝিরির ধারে, সেটা হচ্ছে বাদাম চাষ। এখানে অনেক বাদাম, চীনা বাদামের চাষ হয় একদম। হ্যাঁ হ্যাঁ, ঝিরির ধার ধরে বাদামের চাষ করা হয়েছে। পুরো ঝিরি পথের আশেপাশে এরকম বাদামের ক্ষেত। বারবিকিউ চলছে এখানে। একটা দোকানে আসলাম, দোকানে ফিশ বারবিকিউ। এরা অর্ডার দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। নেব বলে যাওয়ার সময়। এটা কি মাছ আপনার এমনিতে নাম? নদীর মাছ। নদীর মাছ। আমিও পারি না। আচ্ছা আচ্ছা। বাংলা দিয়ে। ঝিরি পার হচ্ছি, মোটামুটি পানির শব্দ, পানি পায়ে লাগছে, ভালো লাগছে। একদম পাথরে পথটা, আপনারা একটু দেখুন। পানির নিচে একদম স্বচ্ছ পাথর দেখা যাচ্ছে। একদম পরিষ্কার। অবশ্য পাথর মাঝখানে কিছু গর্ত আছে, এগুলো একটু দেখে শুনে পা ফেলতে হচ্ছে। এখানে যেমন পানির গভীরতা একটু বেশি, এখানে গর্ত। আমরা মোটামুটি ঝিরি পার হয়ে গেলাম। গাছের গুঁড়ি কেটে কেটে সেটিং করে রাখা হয়েছে। এই যে যখন নদীতে পানি বেড়ে যাবে তখন এগুলো পানিতে ভাসিয়ে দেওয়া হবে, এবং ভাসতে ভাসতেই এগুলো রেমাক্রি হয়ে থানচি চলে যাবে। দুই থেকে আড়াই ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা পৌঁছে গেছি রেমাক্রি। এখন রেমাক্রির এই যে মানে এখান থেকেই থানচি থেকে রেমাক্রির যতগুলো বোট আছে এই রেমাক্রি পর্যন্ত নিয়ে আসে। খুবই সুন্দর চারপাশের ভিউ, খুবই চমৎকার। আর এখন পানির পরিমাণ খুবই কম, একদম হেঁটেই মানে এই রেমাক্রি সাঙ্গু নদী যেটা, এটা খুব পার হয়ে যাচ্ছে। পানির পরিমাণ এখন একদম কম, তারপরেও এর মধ্যে বোট চলে যাবে, কারণ বোটের প্রবিচ্ছনে প্রপেলার লাগানো থাকে, সেটা দিয়ে পাথরে আটকে গেলেও পাথর কেটে কেটেই বোটটা এগিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রেমাক্রি এসে কিছু সময় কাটিয়ে আমরা অবশেষে ফিরে যাচ্ছি এখন থানচি। থানচি থেকে আমরা চকরিয়া হয়ে চট্টগ্রাম ব্যাক করব। আমাদের নৌকা অপেক্ষা করছে, এই যে আমাদের ঘাট অপেক্ষা করছে। আমরা কোনটা উঠবো? এটা কোনটা? এটা
এখন আছি বাঘেরমুখ এলাকায়। এখানে ওই আসার কিছুটা বোট থেকে নেমে ট্রেকিং করতে হচ্ছে, কারণ নদীতে পানির পরিমাণ কম হওয়ার কারণে পাথর ভেদ করে নৌকার যেতে একটু সমস্যা হবে, যে কারণে আমরা নেমে গিয়েছি যাতে ওজন একটু কম হয়, তাহলে নৌকাটা পার হতে পারবে। আমরা কিছু দূর গিয়ে আবার নৌকায় উঠবো। আমরা এখন বড় বড় বোল্ডার এর এলাকাটায় প্রবেশ করেছি। এখানে বড় বড় বোল্ডারগুলোকে, যেগুলো অনেক বড়, সেগুলোকে বিভিন্ন নামে নামায়িত করা হয়েছে, যেমন রাজা পাথর, বড় পাথর, রানী পাথর। আমরা এখন সেই পাথরগুলোকে দেখব। খুবই সরু, যে কারণে একটা নৌকা আরেকটা নৌকাকে সাইড দিতে হচ্ছে। সামনে একটা নৌকা আসছে, নৌকাটা চলে গেলে আমাদের নৌকাটা যাবে। নৌকাটা এখন আমাদের নৌকাটা সামনে একটা চলে। আমাদের এই পথগুলো শুরু, কারণ চারিদিকে শুধু পাথর আর পাথর, যে কারণে খুব ধীরে সুস্থে নৌকাটা পার হতে হচ্ছে। পার হওয়ার সময় নৌকাটা কিন্তু বিভিন্ন জায়গায় পাথরে কিন্তু আলতো আলতো ঘষে খাচ্ছে। কত বড় বড় পাথর, ঠিক আছে। ভালো করে দেখ। হ্যাঁ হয়েছে হয়েছে। অবশ্যই বড় বড় পাথর আসলে কি বলবো, মানে টান দেন। এটাই বসছে আর কি, এসের থেকে বসছে তো, মানে পাথরের রাজা, বড় পাথর এটাই মানে সবচেয়ে বড় আর কি পড়াতে। এটার ছোট তো জায়গার নয়, অনেক বড় বোল্ডারটা, এত বড় এই জন্য নামকরণ করা হয়েছে এই দুই সাইড থেকে রাজা বেশি পাথর। রকেট সাইন্সের বিমানের মতো দেখাচ্ছে। এই দুই সাইড থেকে এটা হচ্ছে রাজা পাথর। এই যে পা থেকে ভাগে ভাগে এই ব্লকগুলো পড়ছে, এটা রানী পাথর। এটা না, রানী পাথর কোনটা? রানী পাথর এটা, এটা। আর এই হচ্ছে রানী পাথর, রানী পাথর। রানী পাথর কোনটা? আমার মোবাইলের ক্যামেরার ফ্রেমে কভার হচ্ছে না, এত বিশাল। নৌকার ঘষা লাগতে লাগতে একদম নৌকার রং লেগে গেছে পাথরের মধ্যে। পাথরের নাম দেখিলে এটা রানী পাথর না? পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রানী পাথর, আর রাজা পাথর আমরা ক্রস করে আসলাম। দুইটা বড় সাইজের পাথর আছে, রাজা পাথর হচ্ছে একটু ছোট। এই দুইটাই নাকি রানী পাথর। দেখে সাঙ্গু নদীর বুক চিরে আমরা রেমাক্রি
থেকে ক্রমশ এগিয়ে চলছিলাম থানচির দিকে। চলার সময় দুপাশে পাহাড় সারি, দিগন্ত জোড়া সবুজ বৃক্ষরাজি দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। সত্যি কি অপরূপ এই বাংলার প্রকৃতি। বান্দরবান অপরূপ সৌন্দর্যের ডালি মেলে বসে আছে আমাদের জন্য। যতবারই বান্দরবান যাই, যাওয়ার স্বাদ আর তৃপ্তি কোনোটাই মেটে না। এই দেখা যাচ্ছে তিন্দু বাজার। এই রোডটাও কিন্তু খুব চমৎকার, বাইকারদের জন্য খুবই প্রিয়। আমরা প্রায় চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে থানচি ব্রিজ। আমরা স্বপ্নময় একটা যাত্রা শেষের পথে।